আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আপনাদের সাথে আছি কবিতায় কথায়। প্রত্যুষা চট্টোপাধ্যায়ের সঙ্গে আমাদের আজকের বিশিষ্ট অতিথি প্রত্যুষা চট্টোপাধ্যায়। খুব সুন্দর লেখেন উনি, কবিতা লেখেন, গল্প লেখেন, অনেক উপন্যাসও বোধহয় আছে আপনার। না, এখন অবধি উপন্যাস আমি লিখিনি, তবে আমার একটা প্ল্যান আছে আচ্ছা, উপন্যাস লেখার। আলোর বর্তিকা নিউজ চ্যানেলে আপনাকে আরেকটা নমস্কার। আমারও খুব ভালো লাগছে এসে আপনাদের সাথে কথা বলে। সবথেকে বড় কথা, আমি সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। 2026 আমাদের জীবনের, প্রত্যেকের জীবনে শান্তি এবং সুখের বার্তা নিয়ে আসুক। একটু সুখের বার্তা নিয়ে আসুক। এবং যেটা আমি বলছিলাম যে আমার ইতিমধ্যেই লেখালেখির যে কাজ সেটা চলছে। আমার ইচ্ছে আছে এই বছরে একটি উপন্যাস এবং কাব্যগ্রন্থ প্রকাশ করার। তো ইতিমধ্যে আমি অনেক কটা সংকলনে আমার কবিতা, ছোট গল্প এগুলো আমি প্রকাশ করতে পেরেছি। তো সেইটার জন্য বিগত বছরে অনেক কটা সংকলনেই আমার লেখা বেরিয়েছে। তো সেটাই ব্যাপারে কথা বলার আর কি। এবং মূলত আমার যে লেখনীগুলো সেগুলো সমাজকে নিয়েই লেখা, এবং সমাজের যে দৈনন্দিন যে জীবনে আমাদের যে ঘটনাগুলো নিত্য নৈমিত্তিক ঘটে সেইগুলোর উপরেই আমি বেশি ফোকাস করার চেষ্টা করি। কখনো ভালো, কখনো মন্দ, কখনো আরও কী করে ভালো করা যায় সেই জায়গাগুলো আমি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি আমার লেখার মধ্যে দিয়ে। এবং আমি নতুন বছরে সকলকে আমার বড়দের আন্তরিক শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি, এবং অবশ্যই বাকিদের জন্য রইল আমার শুভকামনা, অভিনন্দন ও ভালোবাসা। আপনি কতদিন ধরে লেখালেখি করছেন? হ্যাঁ, লেখালেখির কাজ মোটামুটি আপনি বলতে পারেন প্রায় 2-3 বছর তো বটেই। তার কারণ করোনার সময় একটা দীর্ঘ সময় যখন আমরা অসুস্থতার মধ্যে দিয়ে বা যখন আমরা বাইরে বেরোতে পারছি না, এবং আমি নিজেও করোনায় খুব বিশ্রীভাবে অ্যাফেক্টেড হয়ে গেছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন যে জ্বালা যন্ত্রণা, আমাদের কষ্টের কথাগুলো ব্যক্ত করার আমার মনে হয় একমাত্র উপায় ছিল কলম এবং খাতা। সেই জায়গায় দাঁড়িয়ে তখন থেকেই যে ছোট ছোট ঘটনা, এবং আমি আমার অনেক নিকট আত্মীয়ের অনেক কষ্ট, অসুবিধা, বন্ধু বান্ধবদের এদের মধ্যেও যে কষ্ট এবং তাদেরকে হারানোর যে যন্ত্রণা, এবং আমার পরিবারের প্রত্যেকে আমরা করোনায় বিধ্বস্ত হয়ে গেছিলাম শারীরিক এবং মানসিকভাবে। সেই জায়গা থেকে আমার মনে হয় আমার লেখা, আমার কলম আমাকে অনেকটা বাঁচতে শিখিয়েছে। তারপর থেকে যখন আমি আমার কষ্টের জায়গাগুলো আমি আমার খাতায় ব্যক্ত করতে পেরেছিলাম, সেইখান থেকে আপনি বলতে পারেন আমার বিগত 3-4 বছরে আমার এই লেখার শুরু। আর আমি তো জানি আপনি অনেক সামাজিক কাজকর্মও করেন, আপনার এনজিওর সঙ্গেও আপনি জড়িত আছেন। সেটা সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে একটু বলেন। হ্যাঁ, সেটা ঠিক কথাই বলেছেন। আমি কিছু ছোটোখাটো, খুব বৃহৎ আকারে নয়, তবে ছোটোখাটোভাবে আমি কিছু এনজিওর সাথে যুক্ত আছি। ধরুন যেরকম হচ্ছে বাচ্চাদের নিয়ে যারা কাজ করে তাদেরকে আমি কিছু একটা ইয়ারলি ডোনেট করি, খুবই সামান্য, কিন্তু যাতে বাচ্চাদের শীতের বস্ত্র বা তাদের একটা ফুড প্যাকেটের ব্যবস্থা করা, তো সেই জায়গাটা রয়েছে। এবং আমি বৃদ্ধাশ্রমের সাথেও একটা জায়গায় যুক্ত, যেখানে অনেক বয়স্ক মানুষেরা থাকেন। তো খুবই ছোটো পরিসরে হলেও আমি চেষ্টা করি, আরও ইচ্ছে আছে এই বছরে আরও নিজেকে কিছুভাবে উজাড় করে দেওয়ার। যারা ডিসেবল বাচ্চাদেরকে নিয়েও কাজ করার খুবই ইচ্ছে। দেখুন, নারী সুরক্ষা তো এটা আমাদের একটা বড় প্রশ্ন সমাজে এখন, যে নারীরা কতটা সুরক্ষিত। তো সেটা আমার মনে হয় আপনি একজন নারী হয়ে সেটা আমার সাথে একমত হবেন, যে আজকালকার দিনে দাঁড়িয়ে নারীরা বা মেয়েরা ধরুন পড়ালেখা শিখে চাকরি করা সত্ত্বেও, তারা শহরে নিজেদের মতো করে দিন যাপন করা সত্ত্বেও তারা কতটা সুরক্ষিত আজকে আমাদের সমাজে, এটা আমার একটা প্রশ্ন। এবং কেন সুরক্ষিত নয়, কেন আমরা ভীষণভাবে বিচ্ছিন্ন কিছু ঘটনা শুধু পশ্চিমবঙ্গে নয়, আমরা সারা ভারতবর্ষে এরকম ধরনের ঘটনা পাচ্ছি। তো এর জন্য দায়ী কে বা কারা, সেটা আমার মনে হয় আমাদের নিজেদেরই খুঁজে বার করতে হবে। এবং আমরা মেয়ে হয়ে যদি এইটা চর্চা না করি, এটার উপায় না বার করতে পারি, তাহলে কিন্তু বৃহত্তর সমাজে আমরা এই বার্তাটাও পৌঁছে দিতে পারবো না যে কেন মেয়েরা আজকে অসুরক্ষিত হচ্ছে, কেন তাদের সুরক্ষার অভাব হচ্ছে, এবং কী কী কারণে সেই ব্যাঘাতগুলো ঘটছে। তো আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সরকার বলুন, পশ্চিমবঙ্গ সরকার কিংবা ভারত সরকার, অবশ্যই যৌথভাবে
আরও অনেক প্ল্যানস নেওয়া দরকার। যেমন আমরা অনেক সময় আমরা দেখছি যেমন ডোমেস্টিক ভায়োলেন্সগুলো হচ্ছে, সেই জায়গায় অনেক গরিব ঘরের মেয়েরা বা তাদের পেরেন্টসরা পুলিশ স্টেশন অবধি পৌঁছতেও পারে না, যে একটা এফআইআর কী করে লিখতে হবে বা একটা জিডি কী করে দিতে হবে সেটাও তারা জানে না। তো সেই জায়গায় আমার মনে হয় সচেতনতা শিবিরগুলো অনেক বেশি করে করা দরকার, পুলিশ স্টেশন থেকে হওয়া দরকার। অনেক এনজিওর আরও কাজ করা দরকার মূলত মেয়েদেরকে নিয়ে। ধরুন যারা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম কিংবা ট্রাফিকিংয়ে যারা আক্রান্ত মেয়েরা, যে নারী পাচারকারী যেটা বলতে চাইছি আমি। তো আমাদের সমাজে কিন্তু ভারতবর্ষে আমরা এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়েও আমরা বলছি নিজেরা মুখে মডার্ন, কিন্তু তারপরেও কিন্তু চিত্রটা তো শুধু শহরকেন্দ্রিক নয়, না, গ্রাম বাংলা মফস্বল শহর আজও কিন্তু অনেক মেয়ে নারী পাচার চক্রে তারা রয়েছে এবং মেয়েরা শিফট হয়ে যাচ্ছে, তারা পাচার হয়ে যাচ্ছে অন্যান্য রাজ্যে এবং বিদেশেও। তো সেই জায়গায় দাঁড়িয়েও সেই স্ট্যাটিস্টিক্সটাও কিন্তু খুবই মারাত্মক। এছাড়াও ঘরে ঘরে ধরুন নারী নির্যাতন রয়েছে, ডাউরি ডেথ যেটাকে আমরা বলছি, হয়তো ডাউরি পণ প্রথাটা অন্যভাবে শিফট হয়ে গেছে, পণ প্রথা পণ নেওয়া দেওয়ার সেই জায়গা সিস্টেম নেই, কিন্তু সেটা অন্যভাবে একটা শিফট হয়ে গেছে, যার জন্য সেখানেও কিন্তু মেয়েরা খুবই অত্যাচারিত হচ্ছে। এবং যেহেতু আমি নিজে একজন গবেষক এই বিষয়ে, আমি সেটা কিন্তু চর্চা করে দেখেছি যে এই সমস্যাগুলো কিন্তু রয়েছে। এর আমার মনে হয় মূলত যেটা দরকার সেটা হচ্ছে প্রচার, অ্যাওয়ারনেস ক্যাম্পেন এবং নারীর স্বাবলম্বিতা। এই ব্যাপারটা কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে। মেয়েরা পড়াশোনা শিখছে, তারা আরও এগিয়ে যাক, তারা আরও হায়ার এডুকেশনের দিকে যাক, এবং অবশ্যই এমপ্লয়মেন্ট যেটা আমরা বলছি জীবিকা অর্জন করা, সেটাও কিন্তু দরকার। কারণ যতক্ষণ না তুমি নিজে স্বাধীন হয়ে নিজে রোজগার করছো, ততদিন কিন্তু মেয়েদের মুক্তি বা স্বাধীনতা সে অর্থে কিন্তু নেই। তো সেটা আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে সমাজে ভীষণভাবে দরকার। পরের জন্য অপেক্ষা না করে নিজের যে রোজগারের জায়গা সেটাকে নিজের উপায় শিক্ষার মাধ্যমে আমার মনে হয় নিজের সেই জায়গাটা অর্জন করা অবশ্যই উচিত, এবং তবেই সমাজ কিন্তু একটা দিশা পাবে। ঠিক ঠিক। আপনার কবিতায় বেশি আমরা কিসের প্রভাব দেখতে পাই? প্রকৃতি নাকি মানুষ নাকি মানে সমাজ ব্যবস্থা, কোন জিনিসটা প্রেম? আপনার কাছে এই প্রশ্নটা আমার সত্যি খুব ভালো লাগছে, তার কারণ খুব খুব রেলিভেন্ট একটা প্রশ্ন। যে সত্যি তো কবিতা মানেই আমরা বুঝি আকাশ বাতাস পাখি চারিপাশ, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা মনে করি যে সমাজকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজকে নিয়ে কাজ করা কিংবা মানুষের কথা বলা বোধহয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কবিতার যে বিশেষ জায়গাগুলো বা কবিতার লেখনী, সেটা অবশ্যই সমাজকে নিয়ে এবং সমাজে বসবাসকারী মানুষের কথা বলা আছে, মানুষের যন্ত্রণার কথা, তার কষ্টের কথা এবং সুখ দুঃখের অনেক কথাই আমি কিন্তু আমার লেখনীর মাধ্যমে আমি প্রকাশ করি। অবশ্যই প্রকৃতি তো নিশ্চয়ই ভালোবাসি, কিন্তু তার থেকেও আজকে মনে হয় প্রকৃতি অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে আজকে সমাজে। এই সমস্ত যে সমস্ত ঘটনা আমরা দেখছি চারিপাশে, যেগুলো কোনোটাই অনুকূল নয় সমাজের পক্ষে, যে কারণে প্রকৃতিও নষ্ট হতে বাধ্য। তাই আমার মনে হয় আগে যদি সমাজ সুস্থ থাকে তাহলে প্রকৃতিও ভালো থাকবে এবং সমাজে বসবাসকারী আমরা যারা নারী উভয় রয়েছি আমার মনে হয় তাদেরও সমানভাবে তারা ভালো থাকার এবং ভালোভাবে রাখতে পারবে এবং ভালোভাবে থাকতেও পারবে অন্যদেরকে নিয়ে। প্রত্যুষ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি আলোপত্রিকা নিউজ চ্যানেলের কর্ণধার প্রজ্ঞা পারিজাত সহমত পোষণ করি, কারণ নারী সুরক্ষাটা সত্যি এখনও আমাদের সমাজে হয়ে ওঠেনি। আমরা মডার্ন নিজেদেরকে বলছি বটে, কিন্তু আজও আসেনি। এই কথা আমরা বিভিন্ন জনেরা, বিভিন্ন পরিবেশে থাকা মহিলারা এই কথা স্বীকার করেন। উচ্চ পদে চাকরিরতা মহিলা বা দেখা যায় মিস ইউনিভার্স হয়েছেন, তিনিও বলেন যে মহিলারা নির্যাতিত হন আজকের দিনেও সমাজে, এবং এ কথা সত্য। আমি নিজেও এটা স্বীকার করি। সত্যি আমাদের সবাইকে একত্রিতভাবে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা এখনও চালিয়ে যেতে হবে। এই মহিলা সুরক্ষার জন্য
একা একা হয়ে গেছিল, বিদ্যাসাগর লড়াই করেছেন সেই সময় সমাজে। তারপরে রামমোহনকে আমরা দেখেছি পরিবার ছাড়া হয়ে বিদেশ চলে যেতে এই মেয়েদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, কিন্তু আজও মেয়েদের সুরক্ষা আসেনি আমাদের সমাজে। নারী সুরক্ষা আইন হয়তো হয়েছে, কিন্তু বাস্তবে প্রতিফলিত হতে দেখা যায়নি। তাই এত ঘটনা ঘরে বাইরে দেখা যায়। আপনাদের সবাইকে বলবো, আপনারাও আমাদের সাথে থাকুন, নারী সুরক্ষা নিয়ে ভাবুন এবং আরও 4-5 জনকে বলুন যাতে নারীদের উপরে অত্যাচার না হয়। নারীরা যদি একেবারে নিঃস্ব হয়ে যায় পৃথিবী থেকে, তাহলে এই পৃথিবীটা কিন্তু থাকবে না, কারণ জন্মও হবে না, থাকবেও না। এক পুরুষ কতটা পারবে বা এক নারী কতটা পারবে পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে। আপনাদের সবাইকে বলবো যে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নারীদের পাশে থাকুন, আমাদের পাশে থাকুন কাজের মাধ্যমে। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা আপনাদের সবাইকে। দিদি, আজকে আমরা আপনাকে যেহেতু পেয়ে গেছি আমাদের সাথে, আপনার মুখ থেকে কবিতা শুনব এবং কবিতার মাধ্যমে আপনি কি বার্তা দেন মানুষকে, সমাজের, এবং সমাজের কথা তুলে ধরেন, সেই কথাগুলো আমি আপনার মুখ থেকে একটু শুনে আপনার কবিতা শুনতে চাই। হ্যাঁ, এটা ঠিক। আজকে মূলত সমাজের যা পরিস্থিতি, তাতে করে আমার মনে হয় যে দেখুন, এই সমস্ত সাংস্কৃতিক উৎসব যেগুলো রয়েছে, বা ধরুন আমাদের লেখার মধ্যে দিয়ে, কবিতা, গল্প, প্রবন্ধের মধ্যে দিয়ে আমাদের অবশ্যই নিজেদেরকে উৎসাহিত করা উচিত এবং আরও অন্যান্য মানুষদেরকে উৎসাহিত করা উচিত। কারণ ছোট ছোট প্রতিবাদ যদি না হয়, তাহলে কিন্তু সমাজ ভালোভাবে এগিয়ে যেতে পারবে না। এবং আমরা দেখেছি যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা যেগুলো আমাদের সমাজে খুব একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করতে কিন্তু পারেনি। আর এই সমস্ত সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে আমরা নিজেদের মনকে অনেকটা প্রস্ফুটিত করতে পারি এবং আমাদের আমার মনে হয় যেটা যে জানলা দরজাগুলো অনেকটা খোলা হয়ে যায় এবং অনেক বাতাস, সুন্দর বাতাস আসতে পারে, যেটাকে আমরা ফ্রেশ এয়ার বলছি, এবং আমরা সেটাতে নিঃশ্বাস নিতে পারি ভালোভাবে। তো সেটা আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এটা খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ। তো আজকে আমি আমার সংকলনে প্রকাশ পাওয়া কয়েকটি কবিতা আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, আর নতুন বছরে সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। এবং আমার ইচ্ছে আছে হয়তো এই বছরে আমার প্রথম কাব্যগ্রন্থটি প্রকাশ করার। তো সেটাও আমি মনে হয় প্রথম আপনার এই চ্যানেলেই আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলাম। তো দেখুন আমার কবিতাটা কেমন লাগে, আপনাদের সাথে কেমন লাগে, শুনতে ভালো লাগে কিনা। তো আমি প্রথমে একটি সম্পর্ক নিয়ে কবিতা বলবো, তারপরে একটু সমাজের উপরে কবিতা বলবো। ঠিক আছে। আমি সত্যি গর্বিত, আপ্লুত, এবং আমার মনে হয় পাঠক সমাজের যে কথা, যে সমস্ত কথা, এই ভালো কথাগুলো শুনলে এবং অবশ্যই তার সাথে সমালোচনা শুনতে পেলেও ভালো লাগে, যাতে কিনা ভুল ত্রুটি সেগুলো সব কাটিয়ে উঠে আরও ভালোভাবে লেখা আমি লিখতে পারি। তো আমার দ্বিতীয় লেখা সমাজকে কেন্দ্র করে, দেখুন আপনাদের কেমন লাগে। আমার পরবর্তী কবিতা রক্তদান। আজ পাড়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবির। অনেক যুবক যুবতী খুবই উৎসাহী, উন্নত তপসী, সুস্থ শরীর, তাজা মন প্রাণ। সমাজে এরাই তো ভবিষ্যতের কাণ্ডারি, সবে আগুয়ান। আচ্ছা, রক্তের কি আলাদা কোনো রং আছে? উচ্চ নিচ, ধর্মভেদে কিংবা ঐশ্বর্য প্রাচুর্যে? সব রক্তই তো লাল রঙের, তাই না? তাও তো মানুষে মানুষে প্রাণ নাশেতে একটু পিছোপা হই না। কি লাভ বলো তো এইসব নারকীয় বিভৎসতায়? সবাই তো আমরা পরের তরে, মনুষ্যত্ব এই তো শেখায়। তাও তো আমরা সব কিছুতেই উলঙ্গ আস্ফালন করি। সব সমস্যায় দিয়ে যাই শুধু জ্ঞান আছে যত ভুরি ভুরি। মানুষই সুস্থ সমাজ তৈরি করে পরার্থপরতায়। রক্ত নিয়ে করি হাহাকার, রক্তই যে প্রাণ বাঁচায়। আবার সেই রক্তেই রাঙিয়ে দিই মা বোনের বিশ্বাস, ভালোবাসা। হয় সেই সুদিন ফিরবে কবে, গাইবে সবাই গান। ভেদাভেদ জ্ঞান ভুলে মনুষ্যত্বেরই হবে জয়গান। নাকি ধীরে ধীরে মানুষ হবে অজ্ঞান, তখন কারা করবে রক্তদান? মানুষ কি তবে অবলুপ্তির পথে এগিয়ে যাবে? ভেবে দেখেছো কখনো কোথায় রক্তদান শিবির হবে? কে বাঁচাবে মোদের প্রাণ? সত্যি কথা, সত্যি কথা, সমাজের কথা, সময়ের কথা তুলে ধরেছেন আপনার এই কবিতায়।
খুব সুন্দর কবিতা দিদি। দিদি আরেকটা কবিতা যদি আমরা শুনি আপনার কাছ থেকে, আমাদের ভালো লাগছে শুনতে, তাই আরেকটা কবিতা। দিদি, হুম। বুকের মধ্যে আমার এক তীব্র দহন জ্বালা, এক রাশ কথা জমে আছে তোমায় হয়নি বলা। তোমার আমার মধ্যে কি যেন এক মায়া জাল এসে পড়েছে, কেবলই তাই সদা ব্যস্ত আমি, মন পথ খুঁজে চলেছে। তুমি অনেকটা দূরে দাঁড়িয়ে আছো, আমি ছুতে পারছি না তোমায়, আমায় কাঁদাচ্ছ। চলো না আজ একটু বেরিয়ে আসি তোমার হাত ধরে পূর্ণিমায়, চাঁদের জ্যোৎস্নায় স্নাত হয়ে আমার অতৃপ্ততায়। আমার চিত্ত ভরে উঠুক তোমার স্পর্শে, গহীন বনের মাঝে শিশির ভেজা ঘাসে তোমায় নতুন করে পাবো এই আশায়। মন ছুটে যেতে চায় সেই লাল মেঠো পথের ইশারায়, প্রকৃতির এক অপূর্ব ঘ্রাণ যেখানে অনুভব করেছিলেন কবি। আজ আমি সেই মাধুর্যে সমর্পিতা, কল্পনা করি এক অলিক ছবি। চারপাশ সবুজে ঘেরা আর পাখিদের কলতান মনে করিয়ে দেয় বারবার সবই যেন ঈশ্বরের অবদান। বাউল গানে বিভোর আমি এক করুণ বাঁশির সুরে, তীব্র এক চাপা কান্না গলায় কেবলই ঘরে ফেরে। আর একবার চেষ্টা করে দেখি তোমায় আপন করি, নতুবা থেকেই যাব সেইখানেতে নিভৃতে কোনো ছোট নদীর সঙ্গ ধরি। অপূর্ব কবিতা, অপূর্ব কবিতা। এটা তো শুনে মনে হচ্ছে আমিই আপনার প্রেমে পড়ে যাব, এত সুন্দর কবিতা, খুব সুন্দর। আপনি প্রকৃতি না মানে সমাজের বার্তা দেন, কিন্তু এত সুন্দর শব্দ চয়ন করেন যে এটা সত্যি মানুষকে খুব অ্যাট্রাক্ট করে, মানুষকে খুব আকর্ষণ করে। আমি খুবই আকর্ষিত ফিল করছি। দিদি আপনার মুখে আরও একটা কবিতা যদি আমরা শুনতে পাই খুব খুশি হব, আলোর বর্তিকা নিউজ চ্যানেলের দর্শকরা খুব খুশি হবে। ধন্যবাদ দিদি। আপনার শোনাবো এই শিরোনাম বিনিময়। এটা একটু ভিন্ন স্বাদের কবিতা, আশা করি আপনাদের ভালো লাগবে। শিরোনাম বিনিময়। মেয়ে বলল মাকে আমার জন্য পুজোয় জামা এলো হাতে গুনে। মেয়ের এ কথায় মা তাজ্জব হয়ে গেল শুনে। ছেলেও বলে আমার জিন্স এবার লাগবে না তো। মা এবার আরও অবাক হয়ে শুনল কোনো মতে। কি হয়েছে তোদের, জামার উপর রাগ হলো যে ভারী? বাবাও কি তোদের বলবে এবার কেনাকাটা করো না ভুরি ভুরি? ভালো করে শুনলাম আমি তোদের মতামত, কেনাকাটার খরচ কমিয়ে চল ঘুরে আসি সমুদ্র বা পর্বত। ছুটির দিন আজ, সবার জন্য শুধুই সুস্বাদু রন্ধন, ব্যাপক হারে বাজার আর সাজানো হরেক রকম ব্যঞ্জন। খেতে খেতে ওদের বাবা প্রশ্ন করে জানতে পারে দিদি ভাই দুজনের মস্ত এক প্ল্যান বুদ্ধি করে। সববারেই তো মস্ত আয়োজন করে পুজোর বাজার করো তোমরা, এবার না হয় একটু খরচ কমাবো আমরা। পুজোর কদিন দামি খাওয়া তো অনেক খাই আমরা, এবার না হয় একটু টাকা সরিয়ে ওদের জন্য রাখবো আমরা। ফুটপাতের ওই ছেলে মেয়েদের মুখের দিকে তাকাও, পরনে ওদের মলিন জামা, শত ছিদ্র কাপড়, পাগুলো সব খালি। মা বাবা তোমরা এবার দিও ওদের জামা জুতো, আনন্দে দেবে ওরা হাততালি। ওদেরও তো ইচ্ছে করে মায়ের অঞ্জলি দেবে মণ্ডপে হাসি মুখে এসে। নতুন জামা জুতোয় ওরা প্রার্থনা জানাবে দুর্গা মাকে ভালোবেসে। খুব সুন্দর, তিনটে তিন স্বাদের কবিতা, কিন্তু খুব সুন্দর। প্রত্যেকটা কবিতা খুব সুন্দর, শব্দ চয়নও ভীষণ সুন্দর হয়েছে। আমি মুগ্ধ, মানে আমরা আলোর বর্তিকা নিউজ চ্যানেলের দর্শকরা খুব মুগ্ধ। এই রকমভাবেই আপনি কবিতা লিখতে থাকুন, চলতে থাকুক আপনার কবিতা। দিদি আরেকটা শেষ প্রশ্ন আপনাকে করব, আপনার টিপ, এইরকম টিপ আপনি কেন দেন? এটাতে কি মানে কি বোঝাতে চান? খুব ভালো